উন্নত চিকিৎসার জন্য আজ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ সিদ্দিক। খতিয়ে দেখবে যুক্তরাজ্যের স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। গুমের ঘটনায় 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা। 14 বছর পরও মেলেনি ফেলানি হত্যার বিচার ঝুলে আছে ভারতের আদালতে। হতাশ পরিবার, সীমান্ত হত্যা বন্ধের দাবি। ময়মনসিংহে আওয়ামী প্রভাব খাটিয়ে জাল সনদে মাধ্যমিক স্কুলে 2 শিক্ষকের চাকরি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের। গাজীপুরের সড়ক মহাসড়কে থামছেই না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। দুর্ঘটনা, যানজটে অতিষ্ঠ জনজীবন, নিষ্ক্রিয় প্রশাসন। এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা। পরবর্তী নেতৃত্ব আসা না পর্যন্ত থাকবেন দায়িত্বে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে মারজানা শক্তি। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 10টায় রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দ্রুত শারীরিক সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির মোহাম্মদ আল থানি। মঙ্গলবার রাত 10টায় সেই এয়ার অ্যাম্বুলেন্সে কাতার হয়ে লন্ডনে যাবেন খালেদা জিয়া। সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ফুসফুস, হার্ট ও কিডনির নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় তাকে। সেখানে তার সুচিকিৎসা না হওয়ায় শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। কয়েক দফা আবেদনের পরও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি শেখ হাসিনা সরকার। বেশিরভাগ সময়ই কেটেছে এভার কেয়ার হাসপাতালে। 5 আগস্ট সরকার পতনের পর মুক্তি দেয়া হয় খালেদা জিয়াকে। তবে শারীরিক জটিলতার কারণে তাৎক্ষণিক নেওয়া যায়নি বিদেশে। চিকিৎসক দলের দীর্ঘ পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার বেগম জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। ডাক্তার জাহিদ জানান, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান, মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে। ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্যরা বেগম জিয়ার সঙ্গী হবেন। লন্ডনে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগের তদন্তের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন এমন অভিযোগ ওঠার পর তদন্তের এই আহ্বান জানিয়েছেন তিনি। তদন্তটি করবে যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। সোমবার দ্য গার্ডিয়ান খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন। সেখানে তার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে। এর অনেক কিছুই সঠিক নয়। সম্প্রতি লন্ডনে টিউলিপ সিদ্দিকের বসবাস করা একাধিক ফ্ল্যাট নিয়ে বিতর্ক দেখা গেল।
বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল, এমন মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। স্বচ্ছ তদন্তের মাধ্যমে 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশা জানান তিনি। কমিশন প্রধান জানান, প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় নিরপেক্ষ তদন্তের দাবি করেন ভুক্তভোগীরা। শিলু রায়ের রিপোর্ট। 15 বছর আগে ঘটে যাওয়া ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের নাম বিডিআর বিদ্রোহ। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় তথাকথিত তদন্তের নামে নির্যাতন ও বিচারের মাধ্যমে অনেককে সাজা দেওয়া হয়, যদিও এই নিয়ে আপত্তি ছিল ভুক্তভোগী সহ নানা মহলের। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল ডিসেম্বরে গঠন করা হয়েছে 7 সদস্যের জাতীয় স্বাধীন কমিশন। সোমবার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় নির্মম হয়রানির কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। বিডিআর ও হত্যাকাণ্ডের সার্বভৌমত্বের উপর আঘাত বলে জানান শহীদ পরিবারের সন্তানরা। তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে আসুক প্রকৃত ঘটনা। স্বাধীন তদন্ত কমিশন আমরা আশা করব যেন এটা স্বাধীনই থাকে, কারো দ্বারা যেন কোনোভাবে ভায়াস না হয়। বিডিআর হত্যাকাণ্ড যেটা, এটাকে আমরা সবসময় বলি ন্যাশনাল একটা কেস, এটা আসলে ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল। কারণ এটা কিন্তু আমাদের দেশের বর্ডার ছাড়িয়ে গেছে। স্বাধীন দেশে কি করে নিজেদের সৈন্য অফিসারদেরকে তাদেরই সৈনিকরা এরকম নির্মমভাবে হত্যা করে ফেলে। তো যারা এখানে ছিলেন এবং যারা বিহাইন্ডে ছিলেন তাদেরও চেহারাটা যেন প্রকাশিত হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারিত 3 মাসেই প্রতিবেদন দেওয়ার আশা জানান কমিশন সভাপতি। আমরা নিরপেক্ষ থাকব, নিরপেক্ষ থেকে আমরা তদন্ত কাজ চালিয়ে যাব। আমরা সবার সহযোগিতা চাই, কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতে অনুমতি পেলে তদন্ত কমিশন দেশটিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কোনো দাবির জন্য, দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল। একজন অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে। বিডিআর হত্যাযজ্ঞ নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে কমিশন সভাপতি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বিজিবি হেডকোয়ার্টারে আমরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের 16 বছরের গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে আছেন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আগামী 12 ফেব্রুয়ারি গুমের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দ্রুতই গুমের জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষ হবে। সাবরিন মজুমদারের রিপোর্ট। সাল 2009 থেকে 2024 আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক বিরোধে গুম খুনের ঘটনা ঘটে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। 5 আগস্ট পট পরিবর্তনের পর শেখ হাসিনা সরকারের গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচারে গঠন করা হয় গুম কমিশন। সোমবার সকালে গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে গুম তদন্ত কমিশনের প্রতিবেদন তুলে ধরা হয়, যেখানে শেখ হাসিনার পাশাপাশি প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নামও উঠে আসে। সেই সঙ্গে গুম হওয়া 758 জনের মধ্যে বেশিরভাগ ফিরে এলেও 204 জন এখনও নিখোঁজ বলে জানান প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আয়নাঘর বা গুমের যে ভয়াবহ সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার নিশ্চিতের কথা জানান চিফ প্রসিকিউটর। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে
গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারের প্রথম ধাপ উল্লেখ করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে চাচা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করেই শুনলাম যে তাকে গুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না, অ্যাকচুয়াল যে দোষী সেই বিচার আওতায় আসবে। আগামী 12 ফেব্রুয়ারি গুম মামলার তদন্ত প্রতিবেদন দিয়ে দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ওঠা দুর্নীতির অভিযোগ জিজ্ঞাসাবাদের তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে দুদক। হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম স্ত্রী সন্তানদের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। এছাড়া চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে মামলা। ফজলে আদিত্যের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অকল্পনীয় দুর্নীতির বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার অগ্রগতির জন্য শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে আত্মসমর্পণের সুযোগ দেবে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলাদা মামলা হয়েছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিজকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার তথ্য জানায় দুদক। অসৎ উদ্দেশ্যে নিজ নামে 2,06,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 3 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে ভুয়া কর্মকর্তা সেজে দুর্নীতি নিবারণ সংস্থা নামে প্রতারণা করায় আটক 8 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবিধানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সহ রাষ্ট্রীয় সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফরিদপুরে এক সমাবেশে তারা বলেন, শেখ হাসিনার সময়ের যত হত্যা অপকর্মের বিচার অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে। সহকর্মী এনকেবি নয়নের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আগে বিচার এবং রাষ্ট্রের সংস্কার হবে, এরপর নির্বাচন উল্লেখ করে অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে বলে জোর দাবি জানান বক্তারা।
গত ১.৫ দশকে হাসিনা সরকার হত্যাযজ্ঞ সহ যেসব অপকর্ম করে রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে তার বিচার অবশ্যই অন্তর্বর্তী সরকারকে করতে হবে বলে দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো বুঝতে পারিনি। এই জনগণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, সিন্ডিকেট এই বিষয়গুলিকে সহজভাবে নেবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন। সমাবেশে সার্জিস আলম বলেন, সংবিধানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সহ সংস্কার কাজ শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। ছাত্র সমাবেশ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ও প্লেকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। কেন্দ্রীয় যারা ছিলেন নেতৃবৃন্দ, যাদের আহ্বানে আমরা সবাই আন্দোলনে এসেছি এবং সফল করে বিজয় অর্জন করতে পেরেছি, তাদের সকলকে সামনে থেকে দেখে আমরা খুবই আনন্দিত এবং সামনে যদি আরো কখনো দেশের কাছে আমাদের প্রয়োজন হয় আমরা সবাই এখন প্রস্তুত আছি। আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। আন্দোলনের সময় আহত এবং নিহত হয়েছে তাদের পরিবার যেন সুষ্ঠু বিচারটা পায় এবং আমাদের যে জেনারেশন জেনজি যেন বাংলাদেশকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানি হত্যার 14 বছর আজ। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় হতাশ পরিবার। এদিকে ফেলানি হত্যার ন্যায় বিচার নিশ্চিত সহ সীমান্ত হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। কিশোরী ফেলানি বাবার কর্মসূত্রে থাকতেন ভারতে। বিয়ে ঠিক হওয়ায় মেয়েকে নিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন বাবা। দালালের সাহায্যে ঠিক হয় মই বেয়ে কাঁটাতার পাড়ি দেবেন তারা। এক কুয়াশা ঢাকা ভোরে চোখে নতুন জীবনের স্বপ্ন নিয়ে ফেলানি রওনা দেয় দেশের পথে। মই বেয়ে পার হওয়ার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানির। ভয়ে চিৎকার দেয় সে। ঠিক সে সময় ফেলানিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিএসএফ। হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় কাঁটাতারে। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির লাশের ছবি দেশে বিদেশে সমালোচনার ঝড় তোলে। এই বাড়ির সামনেই শীতের সকালে মায়ের সাথে রোদ পোহানোর কথা ছিল ফেলানির। কাঁটাতারে নির্মমভাবে বিএসএফের গুলিতে হত্যার শিকার মেয়ে ফেলানির স্মৃতি ও কবরকে অবলম্বন করে বেঁচে আছেন মা বাবা। চেয়ে আছেন ভারতের উচ্চ আদালতের দিকে ফেলানি হত্যার ন্যায় বিচার পাওয়ার আশায়। 2013 সালে ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। 2 দফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর 2015 সালে ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানির বাবা ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। এখনো আদালতেই ঝুলে আছে সেই পিটিশন। জীবদ্দশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান মা বাবা। এই যে নতুন সরকার বসছে, আশা করি যে আমার ফেলানির বিচারটাও আমরা পাবো। যেরকম এখনো শুনতেছি কারাতারে এখনো মানুষ মেরে ফেলায়। আজকে যদি আমার ফেলানির বিচারটা আমি পাইতাম তাহলে তো এরকম পাখির মতন গুলি করা মানুষ মারতে পারতো না। এখন আশাই করে থাকবো যে নতুন সরকার জানি বিচারটা করে দেয় ফেলানি বিচারটা। আর ফেলানি বিচারটা হলে তাহলে সীমান্ত হত্যাটাও বন্ধ হবে। ফেলানি হত্যার বিচারের মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের দাবি স্থানীয়দের। আমরা সীমান্ত এলাকাবাসী ভারতের বিএসএফের কারণে আমরা ঘুমাইতে পারি না। দিন রাত গুলির শব্দ। এর কারণ ফেলানির যদি বিচার হতো বিএসএফরা আমাদের এত অত্যাচার করা হতো না, জুলুম করা হতো না। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে সীমান্ত সুরক্ষায় দৃষ্টান্ত স্থাপন হবে বলে জানান এ আইনজীবী। ফেলানি হত্যার বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে।
কাঁটাতারের বেবাক ঘাস, না হোক স্বর্ণা দাস, না হোক ফেলানি, আর কোনো নিরপরাধ বাংলাদেশিকে যেন বিএসএফ এর গুলিতে প্রাণ না হারাতে হয়, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামে গত দুদিন সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশায় রয়েছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের কাজে প্রভাব পড়ে, কি বলছেন তারা, আমাদের জানাবেন। মার্জানা, আপনি যেমনটি বলছিলেন গত 2 দিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু কমেনি, যার ফলে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া এবং দিন করে দিন খাওয়া মানুষ আছে তারা কিন্তু অনেকটা কষ্টে রয়েছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু অনেকটা বেড়ে থাকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কিন্তু এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু এই অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে কিন্তু সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষজন, যার কারণে কিন্তু স্থানীয় যে ওষুধের দোকানগুলো রয়েছে সেই ওষুধের দোকানগুলোতে কিন্তু এই ঠান্ডা সর্দির যে ওষুধ সেটি কিন্তু বিক্রি অনেকটা বেড়েছে। এছাড়াও কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু নদ নদী তীরবর্তী এলাকায় সবচেয়ে বেশি, যার কারণে কিন্তু তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকটা কষ্টে রয়েছে। এছাড়াও কিন্তু আবহাওয়া অফিসের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এরকম তাপমাত্রা কমা বাড়ার মধ্যে থাকবে এবং এই মাসের মধ্যেই শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। এছাড়াও আমি যদি একজনের সঙ্গে কথা বলতে চাই, এখানে খেটে খাওয়া একজন মানুষ, একটু বলবেন আসলে যে কেমন ঠান্ডা বা কেমন কুয়াশা দেখছেন? আমাদের এই অঞ্চলের মধ্যে প্রচুর ঠান্ডা, সকালবেলা করি সেই প্রচুর ঠান্ডা পড়ে, মানে আমরা মোটরসাইকেল চালাই, সকালবেলা করি এমন যে ঠান্ডা পড়ে আমি মোটরসাইকেল চালাইতে পারি না, তার কারণে যে হাত মুখ যে কয়টা করে গাদ দিছি, প্রচুর ঠান্ডা। এই 2 দিন আগের মধ্যে আরো প্রচুর ঠান্ডা ছিল, মানে কোনো বেলায় দেখা দেয় নাই। এখন আরো মানে একটু কমছে ঠান্ডা, তাও মনে করেন থাকা যায় না ঠান্ডার ঠেলায়। আর এইভাবে কতদিন থাকবে? আজ যদি এর চাইতেও যদি ফিরে আবার প্রচুর ঠান্ডা হয়ে যায়, বেশি ঠান্ডা হয়ে যায়, তখন যে আমরা কিভাবে বাইক চালাবো সেটা মানে আমরা বলতে পারতেছি না আর কি। ধন্যবাদ। মার্জানা, আপনাকে জানিয়ে রাখি, এই শীত নিবারণের জন্য কিন্তু জেলা প্রশাসন এবং জেলার যে 9 উপজেলা রয়েছে, 9 উপজেলায় কিন্তু শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু জেলার বিভিন্ন এলাকায় কিন্তু এই শীত নিবারণে, মানে যারা হতদরিদ্র মানুষজন রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছে তাদের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। মার্জানা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা, জানছিলাম তার কাছ থেকে সর্বোপরি শীতের খবর। ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে 2 শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকুরি নেওয়ার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অন্য শিক্ষকরা। সহকর্মী ইলিয়াস হোসেনের তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মোহাম্মদ নাজমুল করিম সেলিম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি 2010 সালে জাল সনদে কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করেন। এরপর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিনকে সাময়িক বহিষ্কার করিয়ে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন তিনি। তার মতো প্রভাব খাটিয়ে জাল এনটিআরসি সনদে একই প্রতিষ্ঠানে দাপটের সঙ্গে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন পারভিন আক্তার। 2017 সালে মিনিস্ট্রি থেকে অডিট হয়েছে। সেই অডিটের সময় অডিট অফিসার স্যার বলে গেছেন যে তার কম্পিউটার সনদ জাল। পারভিন আক্তারের বিষয়ে বলে গেছে দুজনেরই তাদের সনদ জাল, কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত তাই মিনিস্ট্রি কোনো রিপোর্ট পায়নি। তার এনটিআরসির সনদ জাল বলে আখ্যায়িত করে গেছেন। নাজমুল করিম জাতীয় বহুভাষী ষাটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সনদ জমা দিলেও অন্য একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার কথা বলছেন তিনি। আর জাল সনদে চাকরির বিষয়ে ক্যামেরা ও মুঠোফোনে কথা বলতে রাজি হননি পারভিন আক্তার। আমার এই বিষয়ে আমারটা জানো না, আমার 2টা মিনিস্ট্রি রয়েছে, আমি 2টা মিনিস্ট্রি ফেস করছি, তো মিনিস্ট্রি তো আমার এমনি চাইতো না, আমার যে জাল থাকতো মিনিস্ট্রি ছাড়তো। এখানে যারা সিন্ডিকেট ছিল তারা এখানে বসে থাকতো, তারা যখন যাইতো ওই ফাঁকে এসে আমরা 2-1 কাগজপত্র সই করে নিতাম। তখন শুনতে পারছি যে মুক্তাগাছায় বিভিন্ন সনদ জালিয়াতি করে এরাই নিয়োগ দিছে,
আবার যখন এদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে দিয়েছে তখন আবার তারা এই সনদগুলো ধরাই দিয়ে এদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে। জাল সনদে কারো চাকরির সুযোগ নেই অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই দুই কর্মকর্তা। এই দুইজনের যে সার্টিফিকেট জাল এটা আমরা যাচাই বাছাই করে দেখব এবং দুই পক্ষকে আমি ডাক সার্টিফিকেট যদি প্রকৃতপক্ষে জাল হয় তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। সেক্ষেত্রে এরকম অনিবার্যভাবে যে চাকরিতে সংযুক্ত আছে তাদের ব্যাপারে একটা লিখিত অভিযোগ আসলে সেটা যদি যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে অনতিবিলম্বে তার কিন্তু অ্যাকশন নেওয়া হয়। বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের চাকরিচ্যুত করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে ব্যাটারি চালিত অবৈধ রিকশার দৌরাত্মে জনজীবন অতিষ্ঠ। এতে একদিকে যেমন সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিতে বাড়ছে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না এসব যানবাহন। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা এলাকা, এখানকার সড়কগুলোতে প্রতিদিন ব্যাটারি চালিত কয়েক হাজার অবৈধ রিকশা চলাচল করে থাকে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। পুলিশ ধরে দাম্বিকে দিয়ে দেয় 3 মাসের, আবার 3 মাস পরে দেয় কিছু 15-16 টাকা আনে, 2000 টাকা আনে, 2200 টাকা আনে। গাড়ির লাইসেন্স দেখ, আমরা নিরাপত্তায় গাড়ি চালাতে চাই। রিকশার দৌরত্বের কারণে সড়কগুলোতে যানজট যেন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে এটি মারাত্মক ভয়াবহ রূপ নেয়। এতে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব রিকশা চালকরা ট্রাফিক আইন অমান্য করে দ্রুত গতিতে চলাচল করছে, ফলে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এই এলাকায় রিকশার ধাক্কায় বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। ডুয়েট ইউনিভার্সিটি পার হওয়ার পরেই মাঝির খোলা ওখানে একটা অটো আইসা হুট করে ঘুরাই দিল। তখন আমার গাড়ি ছিল 45 স্পিড। আমি তখন যে একবারে বাসের সাথে মুখোমুখি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ওই সময় আমার জ্ঞান হারায় ফেলাইলাম। আমি 23 দিন হাসপাতাল ছিলাম, তার মধ্যে 5 দিন আমার লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। প্রতিনিয়তই এখানে সেখানে সমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু এই অটোর কারণে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। রিকশা মালিক ও চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার কারণে প্রশাসন এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। অটোর যন্ত্রণা রাস্তায় বের হওয়া যায় না, রাস্তা রুট পার হতে গেলে পরে অটোর কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, লোক মারা যাচ্ছে। 100%-এর মধ্যে 90% অটো পরিষ্কার জন্য হয়। অটো রিকশার কারণেই বেশিরভাগ দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে নাওজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিসউদ্দিন জানান, ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই অবৈধ যানবাহন যেগুলি 3 হুইলার আছে এগুলির বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। আমরা জঞ্জাল মুক্ত এবং পরিষ্কার রাখার জন্য আমরা এই অভিযান শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জ জেলা সদরের পশ্চিমাঞ্চলের রামপাল বজ্রযোগিনী পঞ্চসার ইউনিয়নে উৎপাদিত সবজির সুনাম এখন সারা দেশে। মূলত জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করায় দিন দিন এর কদর বাড়ছে। এই অঞ্চলের সবজি তুলনামূলক সুস্বাদু এবং গুণমানে ভালো হওয়ায় দেশব্যাপী আলাদা একটি পরিচিতি লাভ করেছে। মুন্সিগঞ্জ থেকে সুমিত সরকার সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, বেগুন ও মূলাসহ বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়ে থাকে মুন্সিগঞ্জে। স্বাদ এবং গুণে মানে যে কোনো অঞ্চলের চেয়ে সেরা এখানকার সবজি। চলতি বছর এ জেলায় প্রায় 5000 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এখানকার মাটি উর্বর হওয়ায় জমিতে অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ করতে হয় না। জমি প্রস্তুত করার পর টিএসপি সার ব্যবহার করে জমি আবাদ উপযোগী করা হয়। ফসল সুন্দর হয়, এখানে মাটি ভালো, সবকিছু ভালো। এখানে বেলু মাটি, দোআঁশ মাটিতে এখানে তুন্দুল চাই দেখেন এই মাটির গুণাগুণ খুব খাওয়ায় মজা অন্যরকম। এখানকার উৎপাদিত সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এক কথায় দেশের যে কোনো অঞ্চলে মুন্সিগঞ্জের সবজির চাহিদা ব্যাপকভাবে সমাদৃত। সবজির মান ভালো হওয়ার কারণে এই অঞ্চলের সবজি অন্যান্য অঞ্চলের তুলনায় কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হয়। বাজার দর ভালো থাকায় তাই বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা কৃষকদের। তো এইবারকার বৃষ্টি আমরা দুইটা বাইন একে সব লয়ে গেছে তাই না, যে বাইনটা দিয়েছে 3 নম্বর যে বাইনটা এই বাইনটা পয়সা কিছু মানুষ পাইছে, এটা কিছু মানুষ একটা গৃহস্থে কিছু একটু
আগ্রহ হয়েছে আর কি, আর আগের সব মারি গেছে সব। রামপালের কপি মনোবদান এক কপি 10 টাকা 5 টাকা 10 টাকা করে বেশি বিকে, কিন্তু এই রামপালের কপিটা স্বাদ বেশি। লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সবজি আবাদে চাষিদের নানা সহায়তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এখানে রাসায়নিকের ব্যবহার অনেক কম হয়, কীটনাশক ব্যবহার অনেক কম হয়, এই জন্য কিন্তু এটার একটা আলাদা স্বাদে একটু অন্য মানের হয়ে থাকে। আমাদের এবছর যে দামে এখন বিক্রি হচ্ছে, কিছুদিন আগে তো অনেক বেশি ছিল, এখন যে দামে বিক্রি হচ্ছে তা তো অবশ্যই কৃষকের কাছে লাভজনক। গুণে মানায় সেরা এসব সবজির ফলন বাড়লে ভোক্তা পর্যায়ে দাম কমে আসবে বলে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 1 দশক ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। সোমবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। জানান, লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে থাকবেন তিনি। সেজন্য 24 মার্চ পর্যন্ত সংসদ স্থগিতের ঘোষণা দেন এই নেতা। আগামী মার্চে আস্থা ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা হবে। পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জাস্টিন ট্রুডো। নিজ দলের আইন প্রণেতাদের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের পর এই সিদ্ধান্তে পৌঁছান ট্রুডো। চীন, মালয়েশিয়ার পর এবার বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও মিলছে HMPV ভাইরাসের উপস্থিতি। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। আক্রান্ত 3 জনের ভেতর 2 শিশু বেঙ্গালুরুতে ও অপরজন আহমেদাবাদের। তবে ভীতির কিছু নেই বলে আশ্বস্ত করেছেন কর্ণাটকের স্বাস্থ্য কর্তৃপক্ষ। নাসরিন আক্তারের রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাস থাবার 5 বছর না পেরোতে আবারও নতুন মহামারী আতঙ্কে বিশ্ববাসী। করোনার মতোই চীনে ছড়িয়ে পড়েছে আরেকটি ফ্লু জাতীয় ভাইরাস, যার নাম হিউম্যান মেটাপনিমো ভাইরাস বা HMPV। শুধু চীন নয়, এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি, নিশ্চিত করেছে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত 3 জনের মধ্যে 2 শিশু বেঙ্গালুরুতে ও অন্যজন আহমেদাবাদের। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কে দেশটির বাসিন্দারা। নতুন এ ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে আবার লকডাউনের শঙ্কায় বাসিন্দারা। তবে ভীতি না ছড়িয়ে সতর্ক থাকার আহ্বান কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাওয়ের। শিশুসহ যে সকল রোগী HMPV নিয়ে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের লক্ষণ গুরুতর নয়, তারা খুব শীঘ্রই ছাড়া পাবেন। তাই আমাদের কোনো রকম ভীতি কিংবা সন্দেহ ছড়ানো উচিত নয়। Let us see. I mean, we should not press the panic button or create any confusion. তবে ভাইরাস ছড়ানোর খবরে সতর্ক দৃষ্টি রাখছে ভারত সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনো অস্বাভাবিক সংক্রমণের তথ্য নেই। সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে রাখা সহ পর্যাপ্ত প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চীনে প্রতিদিনই বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়। তবে এটি করোনার মতো প্রাণঘাতী কিনা তা নিশ্চিত করেনি চীন। ভারতীয় গণমাধ্যম NDTVর বরাতে জানা যায়, HMPV হলো শ্বাসযন্ত্রের ভাইরাস, যা সর্দি কাশির মতো উপসর্গ দেখায়। তবে শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারীদের জটিলতা সৃষ্টি করতে পারে ভাইরাসটি। তবে শুধু চীন, ভারতেই নয়, ভাইরাসটি ছড়িয়ে পড়েছে আরও অনেক দেশে, যে তালিকায় আছে জাপান, মালয়েশিয়া ও কাজাখস্তানও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।